নমস্কার। আজকে আমরা কথা বলবো সিডনিতে হয়ে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটা নিয়ে। ভারত যে হোয়াইট ওয়াশটা এড়াতে পারল, এটাই এখন সবচেয়ে বড় খবর। হ্যাঁ, মানে স্বস্তির খবর তো বটেই। তবে এই জয়ের পেছনেও কিন্তু অনেক প্রশ্ন উঠছে, অনেকগুলো দিক ভাবার আছে। আমরা আজকের এই আলোচনাটা মূলত ২৫শে অক্টোবর ২০২৫-এর আনন্দবাজার পত্রিকার অনলাইন রিপোর্টের ওপর ভিত্তি করে করছি। একটা গভীর বিশ্লেষণ করার চেষ্টা করব আর কি। অবশ্যই হোয়াইট ওয়াশের একটা খাড়া তো ঝুলছিলই মাথার ওপর। আর তাছাড়া ১৮৮৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে ভারত কখনো হোয়াইট ওয়াশ হয়নি। সেই রেকর্ডটা, সেটাও তো বাঁচানোর একটা চাপ ছিল। ঠিক। আর গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম সিরিজ, প্রথম দুটো ম্যাচ হার, সব মিলিয়ে এই জয়টা খুব খুব জরুরি ছিল। শুধু জেতাটা নয়, যেভাবে জয়টা এলো সেটাও বেশ গুরুত্বপূর্ণ। একদম। আর সেই জয়ের আসল নায়ক কারা? রোহিত শর্মা আর বিরাট কোহলি। মানে বহুদিন পর আমরা ওদের সেই পুরনো জুটিটা দেখলাম। হ্যাঁ, সেই রোকো ম্যাজিক বলছে না, বরং একটা প্রশ্ন কিন্তু তুলে ধরেছে যে এই পারফরমেন্সটা কি রোহিত কোহলির ভবিষ্যৎ সত্যি সুরক্ষিত করতে পারবে, বিশেষ করে যখন শোনা যাচ্ছে কোচ গম্ভীর ভবিষ্যতের দল গড়ার দিকে ঝুঁকছেন। এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। ঠিক বলেছেন। এটাই এখন মূল প্রশ্ন। এই ম্যাচটা যেমন অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম জয় এনে দিল, তেমনি আবার রোহিত কোহলির সামনে প্রতিটা ম্যাচই যেন একটা নতুন পরীক্ষা। তো আজকের আলোচনায় আমরা ম্যাচের পুরো প্রেক্ষাপটটা দেখব। ফলাফল, রোহিত কোহলির ওই অসাধারণ পার্টনারশিপ, আর অবশ্যই তাদের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্নগুলো উঠছে। অস্ট্রেলিয়ার পারফরম্যান্স, ভারতের বোলিং, ফিল্ডিং সব নিয়েই কথা বলবো। বেশ, তাহলে শুরু করা যাক ম্যাচের পরিস্থিতি দিয়ে। প্রথম দুটো ম্যাচ হেরে দল তো বেশ কোণঠাসা ছিল, তাই না? অবশ্যই। তার উপর গম্ভীরের কোচিংয়ের শুরুটাও ভালো হয়নি। ঠিক কতটা চাপে ছিল দল? আরে চাপ তো ছিলই। ভাবুন একবার, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, সিরিজ আগেই হেরে বসে আছে, হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর একটা মারাত্মক তাগিদ। এগুলো যে কোনো দলের জন্যই খুব কঠিন পরিস্থিতি। তার ওপর ওই ১৮৮৪ সালের রেকর্ডটা ধরে রাখার একটা আলাদা চাপ। গম্ভীরের মতো কোচের জন্য তো শুরুটা খুব গুরুত্বপূর্ণ হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। প্রথম সিরিজেই হোয়াইট ওয়াশ হয়ে গেলে সেটা তো একটা বড় ধাক্কা হতো। তাই জয়টা শুধু প্লেয়ারদের জন্য নয়, আমার মনে হয় কোচ আর টিম ম্যানেজমেন্টের জন্য কিছুটা হলেও স্বস্তি এনেছে। আর ফলাফলটা যদি দেখি, অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট নিল, কিন্তু ৪৬.৪ ওভারে মাত্র ২৩৬ রানে অল আউট। হ্যাঁ, আর ভারত? ভারত ৩৮.৩ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল। বেশ একটা দাপটে জয় বলতে হবে। একদম। ৯ উইকেটের জয় তো সবসময় দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। আর অধিনায়ক হিসাবে শুভমান গিলের শুরুটাও জয়ের সঙ্গে হলো। যদিও গিল নিজে বড় রান পাননি, ২৬ বলে ২৪ রান করলেন। হ্যাঁ, কিন্তু দল যেভাবে জিতেছে তাতে অধিনায়কের আত্মবিশ্বাস তো অবশ্যই বাড়বে। তবে ম্যাচের আসল গল্পটা অন্য জায়গায়। রোহিত আর কোহলি, তাই তো? ১৬৮ রানের ওই অবিচ্ছিন্ন পার্টনারশিপ। উফ, অসাধারণ। শুভমন গিল আউট হওয়ার পর ওরা যেভাবে অস্ট্রেলিয়ার বোলার্সদের সামলালেন, মনে হচ্ছিল যেন অন্য কোনো পিচে ব্যাট করছেন দুজন। এক কথায় অনবদ্য। বহুদিন পর রোকো জুটির এমন একটা জোরদার পারফরমেন্স দেখলাম আমরা। শুধু রান করা নয়, যেভাবে পুরো ম্যাচটা কন্ট্রোল করলেন তারা, সেটা দেখার মতো ছিল। আর এইটা মাথায় রাখতে হবে, দুজনেই প্রায় ৭ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। ঠিক, আর প্রায় ৪.৫ মাস কোনোরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেননি। তার ওপর প্রথম দুটো ম্যাচে রান নেই। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে স্টার্ক, হেজেলউডদের বিরুদ্ধে এরকম ইনিংস খেলা, এটা তো তাদের ক্লাস আর মানসিক জোর দুটোই প্রমাণ করে। রোহিত শর্মার ইনিংসটা তো আলাদা করে বলতেই হয়। ১২৫ বলে অপরাজিত ১২১। ১৩টা ৪, ৩টে ৬। একদিনের ক্রিকেটে এটা ওর ৩৩তম সেঞ্চুরি। আগের ম্যাচের থেকে অনেক বেশি সাবলীল দেখালো কিন্তু। হ্যাঁ, আগের ম্যাচে ৫৭টা ডট বল খেলেছিলেন বলে বেশ সমালোচনা হচ্ছিল। তাই তো। এই ম্যাচে সেই দিকটা কিন্তু একদম শুধরে নিয়েছেন। ঝুঁকি কম নিলেন, ডট বলও কম খেললেন। ১০৫ বলে সেঞ্চুরিটা করলেন, যেটা ওর স্বাভাবিক খেলার ধরনের সঙ্গেই যায়। ব্যাটিংয়ের মধ্যে একটা দারুণ শান্ত ভাব ছিল, একটা নিয়ন্ত্রণ। এটাই তো অভিজ্ঞতা। ঠিক। আর বিরাট কোহলি প্রথম দুটো ম্যাচে ০ রানে আউট হওয়ার পর যে কতটা চাপে ছিলেন,
সেটা বোঝা যাচ্ছিল। প্রথম রানটা নেওয়ার পর ছোট্ট একটা সেলিব্রেশন করলেন। হ্যাঁ, ওই অভিব্যক্তিটাই বলে দিচ্ছিল অনেক কিছু। ৮১ বলে অপরাজিত ৭৪ রান, ৭টা বাউন্ডারি। দারুণ সং দিলেন রোহিতকে। কোহলির জন্য এই ইনিংসটা খুব দরকারি ছিল। অবশ্যই ৩৬ রানে নাথান এলিসের বলে একটা এলবিডব্লিউর আবেদন ছিল। ডিআরএস নিয়ে বাঁচলেন। ওই মুহূর্তটা বাদ দিলে কোহলিকে কিন্তু বেশ আত্মবিশ্বাসী লেগেছে। যখন ওই জুটিটা ব্যাট করছিল, একবারও কি মনে হয়েছে ভারত চাপে আছে বা হোয়াইট ওয়াশ বাঁচানোর জন্য খেলছে? না, একদমই না। বরং মনে হচ্ছিল ওরা ম্যাচটা উপভোগ করছে আর নিজেদের মতো করে খেলছে। এই যে দুর্দান্ত পারফরম্যান্স, এরপর স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, এটাই কি তাহলে রোহিত কোহলির লম্বা দৌড়ের ইঙ্গিত, নাকি এটা শুধু এক ম্যাচের ঝলক? আনন্দবাজারের প্রতিবেদনটা কিন্তু এই প্রশ্নটাই জোর দিয়ে তুলেছে। বয়স, সাম্প্রতিক ফর্ম, টিমের নতুন প্ল্যান সব মিলিয়ে ওদের রাস্তাটা কি সত্যি আগের মতো মসৃণ? এটাই তো এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচনার বিষয়। মানে আনন্দবাজারের রিপোর্টে যেমন বলা হয়েছে, এই একটা জয় হয়তো সম্মান বাঁচালো, কিন্তু লম্বা সময়ের পরিকল্পনায় ওদের জায়গাটা কতটা পাকা হলো সেটা এখনই বলা মুশকিল। কিন্তু কোচ হিসেবে গৌতম গম্ভীরের ভাবনাটা তো খুব গুরুত্বপূর্ণ হবে এখানে। একদম। তিনি কি অভিজ্ঞতার ওপর ভরসা রাখবেন, নাকি ভবিষ্যতের দিকে তাকিয়ে তরুণদের আরও বেশি সুযোগ দেবেন? এখানেই তো আসল প্রশ্নটা। কিন্তু ৩৬ আর ৩৮ বছর বয়সেও যদি কেউ স্টার্ক হেজলউডদের বোলিংয়ের বিরুদ্ধে এরকম সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি করতে পারে, তাদের বাদ দেওয়ার কথা ভাবাটাও তো বেশ কঠিন, তাই না? কঠিন তো বটেই। অভিজ্ঞতা বলেও তো একটা কথা আছে। অবশ্যই। ওদের অভিজ্ঞতা, বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা, এগুলো অমূল্য। কিন্তু সমস্যাটা হলো ধারাবাহিকতা। মানে প্রায় ৭ মাস বাইরে থেকে ফিরে এসে প্রথম দুটো ম্যাচে রান পেলেন না, আবার তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন। এই যে ওঠানামা, এটাই নির্বাচকদের ভাবাবে। ঠিক। তাছাড়া এখন তো তরুণ প্রতিভার অভাব নেই। শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ ফিট হলে এরা সবাই তো তৈরি, পারফর্মও করছে। তাই রোহিত কোহলিকে এখন প্রায় প্রতি ম্যাচেই নিজেদের প্রমাণ করতে হবে। বলতে গেলে একটা পরীক্ষার মধ্যে থাকতে হবে। প্রতিবেদনে দেখলাম লেখা হয়েছে ২০২৭ বিশ্বকাপের আগে ভারত প্রায় ২১টা ওয়ানডে খেলবে, হয়তো সংখ্যাটা বাড়তেও পারে। আর বলা হচ্ছে এর মধ্যে অন্তত ১৫-১৬টা ম্যাচে ভালো পারফর্ম করতে পারলেই নাকি বিশ্বকাপের দলে জায়গা হতে পারে। এটা কি একটু বেশি চাপ হয়ে যাচ্ছে না কিংবদন্তি খেলোয়াড়দের ওপর? চাপ তো বটেই, কিন্তু ভারতীয় ক্রিকেটের গভীরতা এখন এতটাই যে এখানে কারোর জায়গা কিন্তু পাকা নয়। পারফরমেন্সই শেষ কথা বলবে। আর নির্বাচকদেরও কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। প্রধান নির্বাচক অজিত আগারকারের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ হবে মনে হচ্ছে। অবশ্যই। প্রতিবেদনে যে মজার করে দিল্লি মুম্বাই বনাম দিল্লি মুম্বাই লড়াইয়ের কথা বলা হয়েছে, মানে গম্ভীর আর আগারকার একদিকে, রোহিত আর কোহলি অন্যদিকে, হ্যাঁ। সেটার আড়ালে একটা বাস্তব দিকও আছে। টিম ম্যানেজমেন্ট আর সিনিয়র প্লেয়ারদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখা আর ভবিষ্যতের রূপরেখা তৈরি করা, এটা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। বিষয়টা সত্যি বেশ জটিল। তবে আপাতত এই পারফরমেন্সটা ওদের আর ভক্তদের জন্য কিছুটা স্বস্তি তো বটেই। আচ্ছা, এবার একটু উল্টো দিকে দেখি। অস্ট্রেলিয়ার ব্যাটিং কেন মাত্র ২৩৬ রানে গুটিয়ে গেল? টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা কি ভুল ছিল? না, সিডনির পিচে সাধারণত প্রথমে ব্যাট করাটা ভুল সিদ্ধান্ত নয়। অস্ট্রেলিয়ার সমস্যাটা হলো ওদের টপ অর্ডার শুরুটা ভালো করলেও কেউ বড় স্কোর করতে পারল না। হ্যাঁ, দেখলাম তো। ট্র্যাভিস হেড ২৯, ক্যাপ্টেন মিচেল মার্শ ৪১, ম্যাথিউ শট ৩০, সবাই সেট হয়ে আউট হয়ে গেলেন। ঠিক, যখন আপনার টপ অর্ডারের ৩ জন ৩০ বা ৪০-এর ঘরে আউট হয়ে যায়, তখন মিডল অর্ডারের ওপর স্বাভাবিকভাবেই চাপটা বাড়ে। ম্যাট রেনশো অবশ্য চেষ্টা করেছিলেন। ৫৮ বলে ৫৬ রানের একটা ভালো ইনিংস খেললেন। অ্যালেক্স ক্যারেও ২৪ রান করলেন। কিন্তু তারপর? হ্যাঁ, রেনশো ছাড়া মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে কেউই তেমন দাঁড়াতে পারল না। মিচেল ওয়েড ১, স্টার্ক ২, হেজেলউড ০, মানে পরপর উইকেট পড়ল। নাথান অ্যালিস শেষে ১৬ রান না করলে স্কোরটা হয়তো আরও কম হতো। একদম। ৪৬.৪ ওভারে অল আউট হয়ে যাওয়াটা অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং লাইনআপের কাছে আশা করা যায় না। হ্যাঁ, ভারতের বোলাররা ভালো বল করেছে, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারদেরও দায় নিতে হবে কিছুটা। ভারতের বোলিং নিয়ে কথা বলা যাক। হর্ষিত রানা তো একাই ৪ উইকেট তুলে নিলেন। দুর্দান্ত পারফরম্যান্স। আগের ম্যাচগুলোতে একটু রান বেশি দিচ্ছিলেন। এই পারফরম্যান্সটা নিশ্চয়ই ওকে অনেক আত্মবিশ্বাস দেবে। নিঃসন্দেহে ৩৯ রানে ৪ উইকেট, সমালোচনার জবাবতে মাঠেই দিলেন।
আর ওই মিচেল ওয়েডের উইকেটটা, রোহিত শর্মার পরামর্শ, তারপর রোহিতের ক্যাচ নেওয়া, ওই মুহূর্তটা দারুণ ছিল। হ্যাঁ, মাঠে একজন অভিজ্ঞ সিনিয়র থাকলে কতটা সাহায্য হয় এটা তার একটা দারুণ উদাহরণ। ঠিক। তবে প্রতিবেদনে একটা খোঁচাও দিয়েছে দেখলাম, যে সব ম্যাচে তো আর রোহিত শর্মা মাঠে থেকে এভাবে ফিল্ড সাজিয়ে বা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন না। সেটা তো ঠিকই। হর্ষিতকে নিজের জায়গা পাকা করতে হলে ধারাবাহিকতা দেখাতেই হবে। তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এই পারফরমেন্সটা প্রমাণ করল যে ওর ক্ষমতা আছে। বাকিদের মধ্যে ওয়াশিংটন সুন্দরও ভালো বল করলেন, ৪৪ রানে ২ উইকেট। হ্যাঁ, ওয়াশিংটন পাওয়ার প্লেতে এবং মাঝের ওভারের রানটা আটকে রেখেছিলেন। মোহাম্মদ সিরাজও খুব নিয়ন্ত্রিত ছিলেন, মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট। কুলদীপ যাদব একটু রান দিলেও ৫০ কোটি উইকেট পেয়েছেন। আর প্রসিদ্ধ কৃষ্ণ দলে ফিরে কেমন বল করলেন? প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন, ৭ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নিলেন। মানে খুব একটা ছন্দে মনে হয়নি, কিছু আলগা বলও দিয়েছেন। হয়তো ম্যাচ প্র্যাকটিসের অভাব কিছুটা কাজ করেছে, তবে মোটের উপর ভারতের বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার রানটা কিন্তু নাগালের মধ্যেই রাখতে পেরেছে। আর ফিল্ডিং, কোহলির ওই ক্যাচটার কথা তো বলতেই হবে। ম্যাথিউ শটকে ফেরাতে মাত্র ০.৬৭ সেকেন্ড, অবিশ্বাস্য ক্যাচ। ওই ক্যাচটা খেলার মোমেন্টামটাই ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিল। শ্রেয়স আয়ারও ক্যারিয়ার একটা ভালো ক্যাচ নিলেন, রোহিত শর্মা ওয়েডের ক্যাচ নিলেন। ঠিক। ভালো বোলিংয়ের সাথে যখন এরকম ফিল্ডিং যোগ হয়, তখন প্রতিপক্ষের কাজটা অনেক বেশি কঠিন হয়ে যায়। ভারতের ফিল্ডিং এই ম্যাচে নিশ্চিতভাবে কিছু রান বাঁচিয়েছে আর বোলারদের সাহায্য করেছে। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে কি বলবেন? রোহিত আর কোহলির সামনে তো বেশ অসহায় লাগছিল তাদের। জশ হেজেলউড ছাড়া তো কেউ উইকেটই পেলেন না। হেজেলউড শুরুতে শুভমনকে ফিরিয়ে একটা ধাক্কা দিয়েছিলেন ঠিকই। মিচেল স্টার্ক প্রথম ওভারে রোহিতকে একটু সমস্যায় ফেলেছিলেন, কিন্তু তারপর আর সেভাবে প্রভাব ফেলতে পারেনি। পিচটা কি পরে সহজ হয়ে গিয়েছিল? হতে পারে পিচ হয়তো ব্যাটিংয়ের জন্য একটু সহজ হয়েছিল, ডিউ ফ্যাক্টরও কিছুটা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় তার থেকেও বড় কারণ হল রোহিত এবং কোহলির ব্যাটিংয়ের মান। ওরা কোনো সুযোগই দেননি। নাথান এলিস, কুপার কোনলি, ম্যাথিউ শট কেউই এই জুটিকে ভাঙতে পারলেন না। হ্যাঁ, এটা একদিকে যেমন রো কোর্স শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, তেমনি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের গভীরতা নিয়েও একটা প্রশ্ন তুলে দেয়। প্রতিবেদনের সাবহেডিংয়ে কিছু মাইল ফলকের কথাও লেখা ছিল, যেমন ক্যাচ ধরে রোহিত ও কোহলির নজির, রোহিতের মাইল ফলক, কোহলির বিশ্ব রেকর্ড। যদিও বিস্তারিত কিছু লেখা নেই। হ্যাঁ, অনেক সময় ম্যাচ চলাকালীন কমেন্ট্রিতে এই ধরনের স্ট্যাটস উঠে আসে বা পরে আলাদা করে হাইলাইট করা হয়। হতে পারে ফিল্ডিংয়ে ক্যাচ ধরার সংখ্যা নিরিখে তারা কোনো মাইলফলক ছুঁয়েছেন এই ম্যাচে। তবে ম্যাচের মূল গল্পটা অবশ্যই ভারতের জয় আর রোহিত কোহলির প্রত্যাবর্তনকে ঘিরেই। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? রোহিত শর্মা আর বিরাট কোহলির অসাধারণ প্রত্যাবর্তন, তাদের ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি, আর তার উপর ভর করেই ভারত সিডনিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারালো, হোয়াইট ওয়াশ এড়ালো। ঠিক। শুভমন গিল অধিনায়ক হিসেবে প্রথম জয় পেলেন। বোলিংয়ে হর্ষিত রানা ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন। কিন্তু এত কিছুর পরেও ওই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, দলের সিনিয়র তারকা রোহিত আর কোহলির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? একদম ঠিক। এই জয়টা একটা সাময়িক স্বস্তি এনে দিয়েছে, একটা জবাব দেওয়ার মতো ব্যাপার। কিন্তু ভবিষ্যতের ছবিটা এখনও খুব একটা স্পষ্ট নয়। কোচ গম্ভীরের পরিকল্পনা, নির্বাচকদের ভাবনা, তরুণ খেলোয়াড়দের উঠে আসা, এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে রোহিত কোহলিকে তাদের সেরাটা ধরে রাখতে হবে। শুধু ধরে রাখা নয়, ধারাবাহিকতাও দেখাতে হবে। ২০২৭ বিশ্বকাপের দল গঠনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই বলতে গেলে শুরু হয়ে গেছে। আর সেখানে জায়গা পাওয়ার লড়াইটা যে খুব কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য। এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াইয়ের কথা বলছি, রোহিত ও কোহলির ক্ষেত্রে এই বিশাল অভিজ্ঞতা, এই বড় ম্যাচ জেতানোর ক্ষমতা, এটা শেষ পর্যন্ত তাদের জন্য কতটা রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে মনে হয়? আগামী ম্যাচগুলোতে শুধুমাত্র এই রকম দু একটা চোখ ধাঁধানো পারফরমেন্সই কি যথেষ্ট হবে, নাকি নির্বাচকদের আস্থা পেতে হলে প্রায় প্রতি ম্যাচে রানের মধ্যে থাকতে হবে? তাদের অভিজ্ঞতার ওজন কি শেষ পর্যন্ত তারুণ্যের চাপের কাছে টিকে থাকতে পারবে? এটাই এখন $মিলিয়ন প্রশ্ন। ওদের ট্র্যাক রেকর্ড নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভারতীয় ক্রিকেটে শুধু অতীতের সাফল্যের ওপর ভর করে খুব বেশি দিন জায়গা ধরে রাখা যায় না। পারফরম্যান্স আর ফিটনেস, এই দুটোই হবে শেষ কথা। আগামী সিরিজগুলোতেই হয়তো এই প্রশ্নের উত্তরটা কিছুটা স্পষ্ট হয়ে যাবে।